আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন যে তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন, তখন থেকেই বাংলাদেশে অনেকের ঘুম হারাম হয়েছে। আমি এর আগে অনেকবার বলেছি, আবারও বলি, বিএনপির ঘুম হারাম হওয়ার তো একটা সুযোগ নেই। মানে শক্তির দিক থেকে বিএনপি আওয়ামী লীগ প্রায় সমপর্যায়ের দল, সমর্থনের দিক থেকে সমপর্যায়ের দল। ঘুম হারাম হয়েছে সেই তথাকথিত জুলাই যোদ্ধাদের, তাদের মাথার ঘাম পায়ের ঘাম এক হয়েছে। এখন শেখ হাসিনা যে ঘোষণা দিলেন, এই ঘোষণার পরে এই তথাকথিত জুলাই যোদ্ধারা, আমি নিশ্চিত যারা বিভিন্ন দিকে ছুটছে, ভাই কি হচ্ছে রাজনীতি, কি হচ্ছে, যে শেখ হাসিনা বারবার বলছে সে চলে আসবে, এই বছর চলে আসবে, আসলে কাহিনী কি, মনে মনে আবার একটু বোধহয় সন্তুষ্টি প্রকাশ করে, আর আসবে কবে। আমি দেখলাম কিছু তাদের ঘরানার কিছু সোশ্যাল মিডিয়া কন্টেন্টেও যে কচু আসবে শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা যখন মাথা উঁচু করে ফিরবেন বলেছেন, তখনই আমরা এর পেছনে ছুটেছি। বাংলাদেশে এবং ভারতে যারা খ্যাতিমান বিশ্লেষক, তাদের কাছে প্রশ্ন করেছি যে আসলে ঘটনাটা কি, শেখ হাসিনা ফিরবেন, এরকম কি সম্ভব, বাস্তবতার সঙ্গে যায়। আমরা যে উত্তরগুলো পেয়েছি, উত্তরগুলো হচ্ছে দুই তিনটা দিক। একটা হলো তার না ফেরার আর কোনো পথ নাই। তিনি যদি এই সময়ে, বিশেষ করে তার বয়স, তিনি যদি এই সময়ে তার ইচ্ছার বাইরে, তিনি যে ইন্ডিয়াতে আছেন এটা তার ইচ্ছার বাইরে থেকে তিনি জীবন অবসান করেন, তাহলে রাজনৈতিকভাবে তারও যেরকম সর্বনাশ হয়, তার দল আওয়ামী লীগের সর্বনাশটা হয় আরও বেশি। এর বাইরে জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার প্রেশার এবং বিএনপির বাংলাদেশের বাস্তবতা অনুধাবন, এবং সেই অনুধাবন সাপেক্ষে কোনো যদি একটা সমঝোতা হয়ে থাকে, কোনো যদি একটা বোঝাপড়া হয়ে থাকে, তাহলেও সেটা উড়িয়ে দেবার নয়। এবার প্রশ্ন উঠতে পারে, শেখ হাসিনা ফিরলে কি পরিস্থিতি হবে। সত্যিকার অর্থে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশে একটা পরিস্থিতি, এমন পরিস্থিতি হবে যে পরিস্থিতিটা আসলে ট্যাকেল দেওয়া দুদিক থেকেই খুব টাফ হয়ে যেতে পারে। শেখ হাসিনার সমর্থক আছে যারা এই দুই দলের, আওয়ামী লীগ এবং বিএনপিতে, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুইজনের জন্য জীবন দিয়ে দিতে পারে, এরকম লক্ষ লক্ষ সমর্থক আছে, এবং তারা কোনো না কোনোভাবে বের হওয়ার চেষ্টা করবে। এবং স্বাভাবিকভাবেই যদি বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়, তাহলে বিএনপি তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে, যেমন 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিরোধের চেষ্টা করেছে। সেই সময় আমাদের সামনে যে খবরটা, এই খবরটা আমরা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, তারপর বাদ বাকি আলোচনা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে পাশে থাকুন। এবছরেই আমি দেশে ফিরব শেখ হাসিনা, বাংলাদেশেরও সমস্ত পত্রপত্রিকা এই খবরটি লুফে নিয়েছে এবং যথাযথ গুরুত্বের সাথে প্রকাশ করেছে। দীর্ঘ প্রায় 2 বছর দেশের বাইরে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র ও আইনি বাধা উপেক্ষা করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেইল সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমার এই সংগ্রাম। তিনি মৃত্যুকে ভয় পান না জানিয়ে বলেন, 1975 সালের ট্র্যাজেডি এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মতো কঠিন সময় পার করেছেন, প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি তার মাতৃভূমিতে ফিরে আসবেন। দলটির উপর নিষেধাজ্ঞা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। 77 বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও হাজারো মামলা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক
পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে মিছিল করছেন, যা আওয়ামী লীগের পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ। শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করে বলেন, 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার উপর আঘাত হানা হয়েছে। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। বিএনপি বা অন্য কোনো শক্তির সঙ্গে গোপন সমঝোতার গুঞ্জনকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ কারো রাজনৈতিক দয়া চায় না। গণতন্ত্র, জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় না, এগুলো সাংবিধানিক অধিকার। এই জায়গাটা আমার হাসার একটা ছোট্ট কারণ, কাউকে তাচ্ছিল্য করা না, ছোট কারণ হচ্ছে রাজনীতিতে গোপন বা পর্দার আড়ালে যদি কোনো সমঝোতা বা কোনো আলাপ হয়, কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত হয়, তাহলে এটা সাধারণত বাংলাদেশে কোনো রাজনীতিবিদ এটা স্বীকার করেন না। ভারতে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে। তিনি জানান, বাবার সমাধি এবং প্রিয় দেশবাসীর কথা ভেবে তিনি প্রতি মুহূর্তে অস্থিরতা পার করেন। তিনি বলেন, আমি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আবারও গণতন্ত্র ফিরে পাবে এবং আওয়ামী লীগের জনগণের শক্তিকেই ঘুরে দাঁড়াবে। আপনারা খেয়াল করে দেখবেন যে শেখ হাসিনার যতগুলো বক্তব্য এর মধ্যে মিডিয়ায় এসছে, বাংলাদেশ এবং ভারতের কোনো বক্তব্যেই তার বিরোধীরা, বাংলাদেশের ভেতরে যারা আছে, এটা বিএনপি বলেন, এনসি বলেন, জামাত বলেন, তারা যে বলে যে শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তারা ক্ষমা চায় না, এই নিদর্শনটা আওয়ামী লীগের মধ্যে দেখা যায় না। এবং আমাদের ধারণা যে এইটা না দেখা যাওয়ার কারণটা হলো যে আওয়ামী লীগ যতদিন পর্যন্ত দেশের ভেতরে স্বাভাবিক রাজনীতি করতে না পারবে, ততদিন পর্যন্ত তারা এই ধরনের কিছু করে খাটো হওয়ার মতন সিদ্ধান্ত নিবে না। তারা যদি দেশের স্বাভাবিক রাজনীতি করতে পারে, তাহলে নিশ্চিতভাবে এই দলটা কখনো না কখনো সরি বলবে, কারণ তাদের বহু ভুল ত্রুটি ছিল, তাদের শাসনামলে বহু ভুল ত্রুটি ছিল, তাদের শাসনামলেও বিরোধী দলের প্রতি দমন পীড়নের অবস্থান ছিল। কিন্তু এখন যে অবস্থান, আমি জানি না, আমার কাছে শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, হ্যাঁ, এটা বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ তারা এখন কল্পনা করতে পারে না। কিন্তু তার চেয়েও তার দল কতটা রাজনীতিতে সক্রিয় হতে পারলো, আওয়ামী লীগ কতটা রাজনীতিতে সক্রিয় হতে পারলো, এইটার সাথে শেখ হাসিনার ফিরে আসার একটা গভীর সম্পর্ক থাকবে। এখন হাতে যেই সময় আছে, বছরের অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেক সময়ের মধ্যে আওয়ামী লীগ কি তার সেই শক্তি দেখানোর তার সেই হিম্মত হবে কিনা, বা সেই সিচুয়েশন বাস্তবতা হবে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখনকার মতো যে বিচ্ছিন্ন ছুটে গিয়ে একটা মিছিল করে নিউজ হওয়া যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে, এইটা দিয়ে একটা রাজনীতি, এত বড় রাজনৈতিক দল তার স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরত যেতে পারে না। ফলে আমাদেরকে বোধহয় আরো কিছু সময় অপেক্ষা করতে হবে বা রাজনীতির হালচাল বোঝার জন্য। আজকে বাংলাদেশের মিডিয়া কতটা কি করলো, সাবেক প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ভারতে থাকা শেখ হাসিনার দেশে ফেরার খবরটি, সেটি অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ দেখছে নিশ্চয়ই। অনলাইন খুঁজে বা গণমাধ্যমের বিভিন্ন যে ধারাগুলো, সেগুলো খুঁজে খুঁজে আসলে বাংলাদেশের মিডিয়ায় এই বিষয়টি গুরুত্ব পায়নি। গুরুত্ব না পাওয়ার কথা, বেশিরভাগই কোনো কিছুই ছাপেনি। কিন্তু বিশ্ব মিডিয়া যেন গতকালকে থেকেই শেখ হাসিনার দেশে ফেরার খবরটি নিয়ে রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছে। আপনারা যারা অনলাইনে বা বিভিন্ন প্রক্রিয়ায় আন্তর্জাতিক মিডিয়াগুলো ফলো করেন, কিংবা চাইলেই আপনারা ফলো করতে পারেন, দেখতে পারেন, এমন কোনো বড় আন্তর্জাতিক মিডিয়া নেই যেগুলোতে শেখ হাসিনার দেশে ফেরাকে তারা বড় করে, গুরুত্বপূর্ণভাবে, গুরুত্ব সহকারে তারা ট্রিট করেনি, তারা মূল্যায়ন করেনি, তারা জায়গা দেয়নি। অর্থাৎ সবাই শেখ হাসিনার এবারের এই বক্তব্যটিকে ঘিরে, যেটি ভারতীয় গণমাধ্যম সবগুলো তো খুব বড় করে ছাপিয়েছে, এনডিটিভিতে দেয়া সাক্ষাৎকারটি সবাই কেন এত গুরুত্বপূর্ণ ভাবে নিল। এর আগেও
গত মাসের 17 তারিখে যখন শেখ হাসিনা বলছিলেন যে তিনি দেশে ফিরবেন, যা কিছু হোক, দেশের কারাগার রেডি করতে বলেছেন, তার জন্য প্রয়োজনে সরকার চাইলে ফাঁসির মঞ্চ চাইলে সরকার রেডি রাখতে পারে, এই কথাগুলো বলেছিলেন। এরপরে তখনও কিছু কিছু গণমাধ্যমে বা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই খবরগুলো তারা ছাপিয়েছিল গুরুত্ব দিয়ে। কিন্তু এবার যখন তিনি একেবারে স্পেসিফিক করে দিলেন যে যা কিছু থাকুক তিনি দেশের মানুষের উপর ভরসা রেখে এ বছরেই ফিরবেন, এই যে এ বছরেই তিনি ফিরবেন, এইটিকেই আন্তর্জাতিক মিডিয়া লুফে নিয়েছে একদম গুরুত্বপূর্ণভাবে। আপনারা দেখতে পারেন চাইলে যে কোন কোন রয়টার্স থেকে শুরু করে গালফ নিউজ থেকে শুরু করে অন্য সবকিছু সব গুলো মিডিয়া, সেগুলোতে আরেকটি বড় পরিবর্তন তারা এনেছে। যেই আন্তর্জাতিক মিডিয়াগুলো 2024-এর 5ই আগস্টের পরে যারা শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ঘটনাটিকে তারা ঠিক ডক্টর ইউনূসের ভাষায় বা যারা আওয়ামী লীগ বিরোধী কিংবা শেখ হাসিনাকে উৎখাতে যারা জড়িত ছিলেন কিংবা তাদের সমমনা সবার ভাষার সঙ্গে মিলিয়ে শেখ হাসিনার এই বাংলাদেশ থেকে ভারতে পৌঁছার বিষয়টিকে পলাতক হিসেবে বা পালিয়ে যাওয়া হিসেবে ট্রিট করেছিল। বাংলাদেশেরও অনেকগুলো বড়, প্রথম আলো সহ অনেক বড় বড় মিডিয়াই শেখ হাসিনা পালিয়েছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, এই যে শব্দগুলো তারা ইউজ করত এবং ডক্টর ইউনূসের ভাষায় কথা বলতো, কোন কোন আন্তর্জাতিক মিডিয়া তারাও এখন সেই জায়গা থেকে সরে গেছে। তারা এখন বলছে, কেউ বলছে ক্ষমতাচ্যুত, কেউ বলছে ভারতে আশ্রিত, কেউ বলছে সাবেক প্রধানমন্ত্রী, বেশিরভাগই এখন সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ট্রিট করছে, হেডলাইনেও তাই। দু একটি মিডিয়া তারা লিখেছে সাবেক প্রধানমন্ত্রী, তারা পলাতক লিখেছে। এর মধ্যে অন্যতম যারা লেখার কথা পাকিস্তানের কোন কোন গণমাধ্যম, তারা সেটি লিখেছে পলাতক হিসেবে শেখ হাসিনাকে ট্রিট করেছে। তো পাকিস্তান তো স্বাভাবিকভাবেই শুধু পলাতক কেন, তারা চাইলে আরো কিছু তারা ভাষা ব্যবহার করতে পারে, ভাষার প্রয়োগ করতে পারে, কিন্তু বেশিরভাগ আপনারা একটু খুঁজে দেখতে পারেন এখন আর কেউ শেখ হাসিনাকে পলাতক হিসেবে, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, এইটি তারা কেউ আর বলছে না। কারণ সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে শেখ হাসিনা যেই প্রক্রিয়ায়, রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদক্ষেপের মধ্য দিয়ে ভারতে পৌঁছে গেছেন, ভারতে তাকে পৌঁছে দেওয়া হয়েছে, এটিকে এখন আর কেউ পলাতক হিসেবে দেখছে না। এবং এটি বাংলাদেশের ওই যেই মিডিয়া আর সম্পাদকরা আগে এটিকে বলতো, তাদেরও কেউ কেউ এখন ইন্টারভিউতে দেখেছি তারা বলেছে যে আসলে শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারত পৌঁছানো এইটা পলাতক হিসাবে বলা যাবে না। কারণ কেউ রাষ্ট্রীয় সুবিধা, রাষ্ট্রীয় প্রোটোকল মেনে একেবারে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায় এবং সেটি যখন ফলাও করে প্রচার হয়, সেটিকে কোনোভাবে পলাতক বলে ট্রিট করা যে যায় না, এটি এখন সবাই পরিষ্কার হয়ে গেছে, সবাই বুঝে গেছে যে কিভাবে, কেন, কারা তাকে ভারতে পৌঁছে দিয়েছে। তো এই জায়গায় বাংলাদেশের মিডিয়া এখনো কি তাদের এই খবর ছাপার ক্ষেত্রে সরকারের যে একটা নিষেধাজ্ঞা কিংবা সরকারের যে এক ধরনের লাল চক্ষুর ব্যাপার, সেগুলো তারা এখনো কি কাটাতে পারছে না, কাটাতে চায় না, নাকি তাদের ভিতরেই আসলে ওই জিনিসটা রয়েছে, তারা কোনোভাবেই চায় না ওই যে এনসিপি, ডক্টর ইউনূস কিংবা আরো অনেকের মতো, বিএনপি, জামাতের তাদের মতো, যে না, শেখ হাসিনা আসলে তাদের জন্য বিপদ হতে পারে। অর্থাৎ তারা যে কাণ্ডটি 5ই আগস্ট 24-এ ঘটিয়েছে, সেটির অংশীদার যেই মিডিয়াগুলো, যেই সাংবাদিকরা যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা কি আসলে ভীত সন্ত্রস্ত হয়েই শেখ হাসিনার
এই নিউজটিকে তারা চাপিয়ে গোপন রেখেছেন কিনা, তারা না ছাপার পক্ষে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন কিনা, সেটিও গণমাধ্যমের ভেতরে থেকেই গণমাধ্যমের প্রতি এক ধরনের নিপীড়ন কিনা, অর্থাৎ স্বপ্রণোদিত ভাবে তারা এই সেন্সরশিপটা করে এটিকে তারা এক ধরনের একজন রাজনৈতিক নেতা বা নেত্রীর উপরে তারা নিপীড়ন চালাচ্ছেন কিনা, গণমাধ্যমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, এটি কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ আন্তর্জাতিক মিডিয়া তারা কিন্তু ওই চর্চাটিও তারা দেখিয়ে দিয়েছে এবং বাংলাদেশের মিডিয়াকে রীতিমতো একটা ধাক্কা দিয়েছে গতকালকে এবং আজকে, যে তারা যেটি করছে শেখ হাসিনার সঙ্গে, সেটি ওই ডক্টর ইউনূসের মতোই এই মিডিয়াও এখন অন্যায় করছে। এখান থেকে তাদের যে সরে আসার দরকার, সরে আসা যে নীতি নৈতিকতার কারণেই মিডিয়ার বা জার্নালিস্টিক এক ধরনের সুবিচারের মাধ্যমেই যে এটি তাদের করা উচিত, শেখ হাসিনার নিউজ, তার বক্তব্য, সেগুলো যে ছাপানো দরকার, সেটি কিন্তু আন্তর্জাতিক মিডিয়া দেখিয়ে দিয়েছে। সবাইকে ধন্যবাদ। যদি ফেরত নেন তাহলে তারা হজম করবে কি করে? কতদিন জেলে রাখবে শেখ হাসিনাকে? ফাঁসিতে ঝুলাতে পারবে বলে আমার মনে হয় না। এখন কি হয় কে জানে। বাংলাদেশে অনেক কিছু হয়েছে যেগুলো 6 মাস আগেও কারো মনে হয়নি যেটা হবে। একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে, বিশেষ করে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝোলানো এত সহজ ব্যাপার না। আর তিনি যদি দেশে ফেরেন এবং তারপরে যদি তাকে ফাঁসি দেওয়া হয়, তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু জিনিসটা ভালো চোখে দেখা হবে না। সরকারের মনোভাবটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমার মনে হয় সরকার একটু দোদুল্যমান অবস্থা আছে এই বিষয়ে। আমি দেখলাম যে শেখ হাসিনার সাক্ষাৎকারে তিনি ওই দিকে একটা আভাস দিয়েছেন। কারণ তিনি কি করছেন এখন, সেই জিনিস ব্যাখ্যা করতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তার যোগাযোগ তিনি বজায় রাখছেন। মিস্টার ত্রিবেদী আলাপ করবেন না, এটা আমি ভাবতেই পারবো না। আর একটা মজার জিনিস হলো যে ভারতে যে আমেরিকান রাষ্ট্রদূত আছেন, 2 মাস আগে আমি হয়তো বলতাম যে না, আমেরিকা এই ভারত বাংলাদেশ সম্পর্কে নাক গলাবে না, কিন্তু এই অভিনন্দন দেখে মনে হলো যে এটা একটা নাক গলানোর মতোই একটা ব্যাপার। অবশ্যই এখন সারা দেশে আলোচনা হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমেও নানান ভাবে এসেছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি কে শেখ হাসিনা একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেখানে তিনি এই বছরের মধ্যে দেশে ফেরার কথা বলেছেন। এর আগেও তিনি দেশে ফেরার কথা বলেছেন, কিন্তু টাইম ফ্রেম বেঁধে দিয়ে নয়। আপনার কি মনে হয় যে আগে যতবার দেশে ফেরার কথা তিনি বলেছেন আর এবারকার তার যে ঘোষণা, তার মধ্যে সিগনিফিকেন্টলি কোনো পার্থক্য রয়েছে? আমি পুরো ইন্টারভিউটা পড়ে, কারণ এটা তো একটা ইমেলের মাধ্যমে ইন্টারভিউটা হয়েছিল, সেই ইন্টারভিউটা পড়ে যেটা দেখলাম যে ওখানে 2টা লাইন আছে খুব গুরুত্বপূর্ণ। একটা আপনি যেটা বলছেন যে উনি বলছেন যে তিনি এই বছরেই দেশে ফিরবেন। তো এই বছরেই এরকম একটা স্পেসিফিক টাইম ফ্রেম, এখন তো আমরা জুন মাসের শেষ প্রান্তে চলে এসেছি, বছরের অর্ধেক বাকি আছে। তো এই এত টাইম ফ্রেম আগে কখনো দিয়েছেন কিনা আমার মনে নেই। ঘটনা তো 2 বছর, তার চেয়ে বেশি না। কাজেই এটা একটু সিগনিফিক্যান্ট এই কারণে যে তিনি কেন এত স্পেসিফিক বলছেন যে এই বছরেই তিনি ফিরবেন। তিনি বলতে পারতেন যে আমি ফিরবো যখন পরিবেশ থাকবে, আগে যেটা বলেছেন, যখন গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যখন ফেরার পরিবেশ থাকবে তখন ফিরবেন, এই ধরনের কথা তিনি আগে বলেছেন। কিন্তু এইবার বলছেন যে এই সময় তিনি ফিরবেন। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি আহ্বান জানিয়েছেন বর্তমান সরকারের প্রতি যে আওয়ামী লীগের উপর যাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাদের উপর আরোপ করা বিভিন্ন ভুয়া মামলা তুলে নেওয়া হয় এবং তাদের নেতা কর্মীদের যাতে স্বাধীনভাবে রাজনীতি করতে দেওয়া হয়। এটা না হলে তিনি বলছেন যে আওয়ামী লীগ অন্য পথ বেছে নেবে, যেটা একটু তিনি ব্যাখ্যা করেননি কি পথ বেছে নেবে, কিন্তু এটা এক ধরনের একটা অন্য পথ কি হতে পারে রাজনীতিতে। আপনি যদি প্রকাশ্যে গণতান্ত্রিক পথে, নিয়মতান্ত্রিক পথে রাজনীতি না করতে পারেন, তাহলে আপনার রাজনীতি করার অন্য পথটা কি, সেটা না হয় পরের কথা। কিন্তু তিনি যে ফিরবেন, এই কথাটা বলার পেছনে একটা কারণ হতে পারে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বাংলাদেশে গিয়ে কারাবরণ করবেন। কারণ এখানে বাংলাদেশে ফিরে তিনি কারাগারে যাবেন না, এইরকম পরিস্থিতি বাংলাদেশে নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল এবং যে মামলার রায় তাকে যে
ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সেই ফাঁসির আদেশ বিএনপি সরকার কার্যকর করবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এখন তিনি নিশ্চয়ই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরবেন না, এটা কেউ করবে না। এটা তো একটা বোকামি হবে যদি কেউ মনে করে যে তিনি ফাঁসিতে ঝোলার জন্য আসছেন। তো হয় তিনি আসছেন এই আশ্বাসে যে তাকে ফাঁসি দেওয়া হবে না, কিন্তু সেই ধরনের কোনো আশ্বাস পেতে হলে যে ধরনের আলোচনা দরকার, পর্দার আড়ালে যে ধরনের আলোচনা দরকার, সে ধরনের কোনো আলোচনা হয়েছেও বলে মনে হয় না। কারণ শেখ হাসিনা নিজেই বলছেন যে তারা কোনো সিক্রেট ডিল তিনি করবেন না, তিনি যা করার, যা কথাবার্তা বলার প্রকাশ্যে করবেন। তো সিক্রেট ডিল যদি না হয় তাহলে তিনি ফিরবেন, ব্যাপারটা একটু আমার কাছে খটকা লাগছে। যে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে কিছু একটা হবে, আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি ফাঁসির থেকে রেহাই পাবেন, কিন্তু তিনি কি আবার তার সারা জীবনকে তিনি জেলে থাকতেও প্রস্তুত? অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু সবকিছু দেখে মনে হচ্ছে যে সবকিছু যদি আপনি মানে চিন্তা ভাবনা করেন আর তার এই কথা যে আমি এই বছরই দেশে ফিরবো, সে দুইটা মেলান, তাহলে মনে হচ্ছে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে তাকে দেশে ফিরতেই হবে, এই বছরের মধ্যেই তাকে দেশে ফিরতেই হবে, এবং তিনি সেটা করতে চান। সো ওই দিক থেকে আমি মনে করবো যে এটা সিগনিফিক্যান্ট যে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপনি বলছেন যে সিক্রেট ডিল হয়েছে কিনা গভর্নমেন্টের সঙ্গে, তেমন কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন না, যেহেতু তিনি নিজেই বলেছেন, একেবারে উড়িয়ে দিয়েছেন যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই, কোনো ধরনের হিডেন এগ্রিমেন্ট বা এই টাইপের কিছু নেই। তবে ইন্টারন্যাশনাল কোনো কানেকশন তিনি তৈরি করেছেন কিনা, আওয়ামী লীগের ফিরে আসা বা তার ফিরে আসা বা রাজনীতি পুনর্বাসিত হওয়া, এটির কোনো ধরনের, যেহেতু হয়তো সরকারের সাথে কোনো ডিল করেনি, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন আন্তর্জাতিক নানান ধরনের সংযোগ এখানে থাকতে পারে কিনা, যুক্তরাষ্ট্র, ভারত, এইসবে, রাশিয়া। আমি দেখলাম যে শেখ হাসিনার সাক্ষাৎকারে তিনি ওইদিকে একটা আভাস দিয়েছেন। কারণ তিনি মানে তিনি কি করছেন এখন, সেই জিনিস ব্যাখ্যা করতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তার যোগাযোগ তিনি বজায় রাখছেন, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি মানে বলতে পারেন লবি করছেন আওয়ামী লীগের পক্ষে, যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া উচিত, এই ধরনের একটা কাজ তিনি করছেন। তো এটা তিনি নিজেই বলেছেন সেই সাক্ষাৎকারে। তো আমরা ধরেই নিতে পারি যে বিভিন্ন চ্যানেলে তিনি আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের পক্ষে লবি করছেন, এবং সেজন্য লন্ডনের একটা আইন ফার্ম ডাউটি স্ট্রিট, যারা বিভিন্ন মানবাধিকার বা এই ধরনের কাজ তারা করে থাকে, তাদেরকে তিনি নিয়োজিত করেছেন। তারাও জাতিসংঘে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, এই ব্যাখ্যা দিয়ে চিঠি দিচ্ছেন এবং লবি করছে। কাজেই আন্তর্জাতিক পরিসরে যে যোগাযোগ আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে ভারত থেকে একজন রাজনীতিককে হাইকমিশন করে পাঠানো হলো ঢাকায়, হীরালাল ত্রিবেদী, দীনেশ হীরালাল ত্রিবেদী, এবং তাকে খুবই মানে অভূতপূর্ব একটা কাজ, ভারত একজন হাইকমিশনারকে বা অ্যাম্বাসেডারকে মন্ত্রী পদের মর্যাদা দিল, যেটা ভারতে আগে হয়নি। কাজেই এর বাংলাদেশের যে ভারতে নিযুক্ত হাইকমিশনারের পদটা হঠাৎ করে ভারতের তরফ থেকে খুবই উঁচুতে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে এবং তাকে মন্ত্রীর পদ দেওয়া হয়েছে। তার মানে তিনি যখন বাংলাদেশের মন্ত্রীদের সাথে কথা বলবেন, তিনি কিন্তু শুধু হাই কমিশনার হিসেবে কথা বলছেন না, তিনি একজন মন্ত্রী পদমর্যাদার রাজনীতিক হিসেবে কথা বলছেন। তো এইটার পেছনে একটা কারণ থাকতে পারে যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা ভারত এটার উপর খুব জোর দিচ্ছে, এবং সেজন্য তারা মনে করে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব থাকা মানেই হচ্ছে বাংলাদেশের সাথে যে ভারতের রাজনীতি বিষয়ে যেই মতবিরোধ বা বচসা আছে, যার মধ্যে আওয়ামী লীগের ভূমিকা এবং আওয়ামী লীগের অবস্থান ভারতে, বিশেষ করে শেখ হাসিনার অবস্থান ভারতে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই বিষয়ে মিস্টার ত্রিবেদী আলাপ করবেন না, এটা আমি ভাবতেই পারবো না। আর একটা মজার জিনিস হলো যে ভারতে যে আমেরিকান রাষ্ট্রদূত আছেন, যিনি মিস্টার গোর, সার্গেই গোর, এবং যিনি গোটা দক্ষিণ এশিয়ায় আমেরিকান প্রেসিডেন্টের দূত হিসেবে কাজ করেন, তিনি ত্রিবেদীকে অভিনন্দন জানিয়েছেন এক পোস্টে। এটাও তো অভূতপূর্ব, এটা আমি আগে কখনো দেখিনি। মার্কিন রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়েছেন, তাও ভারতের, এমনটা দেখা যায়। এটা আমি আগে কখনো দেখিনি যে এক দেশে নিযুক্ত রাষ্ট্রদূত
যেই দেশে নিযুক্ত সেই দেশের অন্য দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানাচ্ছে। এখানে অভিনন্দন জানানোর কি হলো? আনলেস তাদের মধ্যে যদি একটা পূর্ব সম্পর্ক না থাকে, যদি তাদের পরিচয় থাকে, তাদের যদি একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকে, তাহলেই সে অভিনন্দন জানাবে। কারণ আমার ফ্রেন্ডকে আমি অভিনন্দন জানাচ্ছি, আমার একটা কলিগ বলতে পারেন অভিনন্দন জানাচ্ছি। তো এই আমেরিকান রাষ্ট্রদূত সার্গেই গৌড়ের সাথে দীনেশ ত্রিবেদীর সম্পর্কটা কিরকম, এবং সেখানে যেহেতু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, সেহেতু সার্গেই গৌড় কি বাংলাদেশ নিয়েও দীনেশ ত্রিবেদীর সাথে কাজ করবেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। কাজে এখানে আমেরিকার কোনো ভূমিকা আছে কিনা, বা মানে এটা হয়তো 2 মাস আগে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু এখন আমি উড়িয়ে দেব না। 2 মাস আগে আমি হয়তো বলতাম যে না, আমেরিকা এই ভারত বাংলাদেশ সম্পর্কে নাক গলাবে না, কিন্তু এই অভিনন্দন দেখে মনে হলো যে এটা একটা নাক গলানোর মতোই একটা ব্যাপার। কিন্তু এটা ভালোভাবে না, মানে খারাপভাবে নাক গলানো না, এটা বন্ধুত্বপূর্ণ একটা নাক হিসেবে আমেরিকান আসছে। এখন এই নাক গলানোটা কতদূর যাবে এবং বাংলাদেশ সরকারের উপর সেটা কি ধরনের প্রভাব বা চাপ ফেলবে, সেটা বলার সময় আসেনি। কিন্তু সব দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন তিনি দেশে ফিরবেন। এখন বাংলাদেশ সরকার তাকে দেশে ঢুকতে দিবে কিনা, আর না ঢুকতে দিলেও প্রশ্ন উঠবে যে বারবার তো বাংলাদেশ সরকার বলে যে আমরা শেখ হাসিনার কি ফেরত চাই, তাকে আসামির কাঠগড়াতে দাঁড়াতে হবে, তাকে বিচার ফেস করতে হবে। তাহলে সে যদি ফেরে, তাহলে তো তাকে বাধা দেওয়া উচিত না, তাকে নিয়ে তার যে মামলাটা আছে। করতে চেয়েছিলাম, আপনি সেই বিষয়ে অলরেডি মন্তব্য করে ফেলেছেন। খুবই সিগনিফিকেন্ট কোশ্চেন যে ইউনূস সরকার বা বিএনপি সরকার তারা ভারতের কাছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বারবার নোট পাঠাচ্ছে, বারবার রিকোয়েস্ট করছে, এবং দুই পক্ষের মন্ত্রী পর্যায়ে বা শীর্ষ পর্যায়ে যখন যে বৈঠক হচ্ছে সেখানেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আবেদন জানানো হচ্ছে। এখন শেখ হাসিনা নিজে ফেরত আসতে চান। এর আগেও তিনি বলেছেন ট্রাভেল পাসের আবেদন করা হবে বাংলাদেশের হাই কমিশনারের কাছে, দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনারের কাছে, এই কথাও এর আগে বলা হয়েছে। এখন সরকারের জন্য পথ কি, মানে সরকার কি বিষয়টি লুফে নেবে কিনা নাকি অ্যাভয়েড করবে? সরকারের মনোভাবটা খুব মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমার মনে হয় সরকার একটু দোদুল্যমান অবস্থা আছে এই বিষয়ে। কারণ আপনি দেখেন, এপ্রিল মাসে যখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি গেলেন, তার সাথে পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। তো ফেরত আসার পর হুমায়ুন কবির সাংবাদিকদের 2টা কথা বলেছেন, এবং আমার কাছে 2টা কথা পরস্পর বিরোধী মনে হচ্ছে। এক জায়গায় তিনি বলেছেন শেখ হাসিনা একটা সন্ত্রাসী, তাকে আমরা দেশে ফিরতে দেখতে চাই না, দেশের মানুষ তাকে ভুলে গেছে, আমরা উই হ্যাভ মুভড অন, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, শেখ হাসিনার আর প্রয়োজন নেই আমাদের। এটা একটা কথা। তার মানে আমরা চাই না, শেখ হাসিনার মুখ আমরা আর দেখতে চাই না। তারপরে আবার তিনি ওই একই মানে ওই প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে আমরা ভারত সরকারকে আবার অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য, তার বিরুদ্ধে আইসিটিতে মামলা আছে, তার বিরুদ্ধে মানে তিনি মানে বিচার হয়েছে ইত্যাদি, তো তাকে বিচার মানে ফলাফল ফেস করার জন্য তাকে ফেরত দিতে হবে। তো একদিকে তিনি বলছেন আমরা তাকে দেখতেই চাই না, আরেকদিকে বলছেন তাকে ফেরত দিতে হবে। তো কোনটা আপনি কোনটা চান, সেটা হলো আসল। আপনি কি আসলেই চান শেখ হাসিনা দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়াক, নাকি আপনি আসলেই চান যে শেখ হাসিনা গায়েব হয়ে যাক আর দেশে না ফিরুক? তো এই কথাটা কিন্তু সরকারের মুখ থেকে স্পষ্ট আসে না। কোনো সময় তারা বিচারের জন্য বড় বড় হাঁক ডাক দেয়, যেটা ভারতের দোষ, ভারত ফেরত দিচ্ছে না, আবার বলে যে না আমরা শেখ হাসিনাকে দেখতে চাই না। তো আমার মনে হয় শেখ হাসিনা যখন নিজে থেকে বলবে, এবং ভারত সরকার যদি বাংলাদেশ সরকারকে জানায় যে হ্যাঁ এখানে ওই এক্সট্রাডিশনের দরকার নেই, শেখ হাসিনা স্বেচ্ছায় ফিরবে, আপনারা যা করার করেন, তখন বাংলাদেশ সরকার কি করবে? বাংলাদেশ সরকার তো না করতে পারবে না, কারণ তাদের তো অবস্থানেই যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। তো এটা তো একটা সুযোগ। শেখ হাসিনা ঢাকার এয়ারপোর্টে নামলে তাকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হবে, তারপরে তার যেই মামলা তিনি অলরেডি দোষী সাব্যস্ত হয়েছেন, সেটার অ্যাপিল করার আবেদন মানে দেরিতে হলেও অ্যাপিল করা যায় কিনা সব ঘাটাঘাটি করবেন তার আইনজীবীরা। এখন এই প্রক্রিয়া কিভাবে যাবে আমি জানি না। সেটা হচ্ছে এটা আইসিটি কতটা স্বাধীনভাবে কাজ করবে, কতটা সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে। এখন আমরা জানি বাংলাদেশের আদালত এইসব স্পর্শকাতর মামলায় খুব মানে রেয়ারলি তারা মানে সরকারের উচ্ছার বিরুদ্ধে যায়। কাজেই এখানে আমরা ধরেই নিতে পারি যে এখানে
সরকার যা চায় সেটাই হবে। এখন সরকার কি চায় সেটা তো সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা শেখ হাসিনাকে নিয়ে কি করতে চায়। আপনি তো বললেন যে সরকার একটা মানে দোদুল্যমানতার মধ্যে আছে, আর যারা স্টেক হোল্ডার, অন্যতম প্রধান যে স্টেক হোল্ডার এখন এই মুহূর্তে বাংলাদেশে আহ জামাতে ইসলামী এবং এনসিপি, আপনাকে মনে হয় তারাও শেখ হাসিনা দেশে আসুক এটি চায় আসলে মনে প্রাণে? আমার মনে হয় তাদের মনে একটা বাসনা আছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর, কারণ এটা হবে তাদের প্রতিশোধ, যে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই তার বিচার হয়েছে, কারণ সেখানেই জামাত নেতাদের বিচার হয়েছে এবং 5 জনের ফাঁসি হয়েছে, যে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ করা হয়েছিল, যিনি জামাত ইসলামের লোক এবং তিনি জামাত নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন পুরো ওই যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ায়। কাজে এটা একটা সব পুরোটাই ইউনূস সরকার আমলে সাজানো হয়েছিল একটা প্রতিশোধ হিসেবে। কিন্তু তিনি এই প্রতিশোধটা ছিল তিনি যখন দেশে নেই, অর্থাৎ তাকে অ্যাকচুয়ালি ফাঁসিতে ঝোলানো সম্ভব না। কিন্তু যদি আবার ফাঁসিতে ঝোলানো সম্ভব হয়, আর এখন আইসিটি আর সেই তাজুল ইসলামের হাতে নেই, নিয়ন্ত্রণে নেই, এখন আছে একজন বিএনপি নিয়োগকৃত চিফ প্রসিকিউটর হাতে। কিন্তু যখন ওই প্রশ্নটা আসবে আমরা কি আসলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবো, এই প্রশ্নটা সরকারকে আর ঝুলাতে পারবো একটা বিষয়, ঝুলাতে পারবো কিনা মানে সেটাও সম্ভব কিনা বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি এটি এক্সিকিউট করার সেই ধরনের বাস্তবতা আছে কিনা বাংলাদেশের রাজনীতিতে? আমার মনে হয় যে বাসনাটা আছে এই এনসিপি এবং জামাতের মধ্যে, বাসনাটা যে আছে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের মধ্যে এই উপলব্ধিটাও আসতে পারে যে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে, বিশেষ করে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝোলানো এত সহজ ব্যাপার না। আর তিনি যদি দেশে ফেরেন এবং তারপরে যদি তাকে ফাঁসি দেওয়া হয়, তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু জিনিসটা ভালো চোখে দেখা হবে না। আপনি দেখেন এই আজকেই দেখলাম আমেরিকার একজন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান, যাকে বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যম সাক্ষাৎকার নিয়ে থাকে, তিনি বলছেন যে তিনি কল্পনা করতে পারছেন না যে শেখ হাসিনা ফিরবে। হ্যাঁ, এটা হয়তো তার কল্পনার বাইরে, কল্পনা জগতের বাইরের একটা ঘটনা, তিনি কল্পনা নাও করতে পারেন। কিন্তু তারপর বলছেন যে তিনি যদি ফেরেন তাহলে তাকে সারা জীবন জেল খাটতে হবে। তার মানে তিনিও কিন্তু ভাবছেন না যে তাকে ফাঁসিতে ঝোলানো হবে, মানে জেল খাটতে হতে পারে সারা জীবন এবং জেলখানায় তিনি মারা যেতে পারেন, সেরকম ওই দূর পর্যন্ত চিন্তা ভাবনা চলতে পারে। কিন্তু ফেরার পর তাকে ফাঁসিতে ঝোলানো হবে, এই চিন্তা ভাবনা কিন্তু খুব কম লোকই করবে। মানে গুপ্ত সুপ্ত বাসনা যতই থাকুক জামাত আর এনসিপির মধ্যে, এই কাজটা করা কিন্তু অত সহজ হবে না। বিশেষ করে বিএনপির মতো দল, যারা আর কি সেরকম উগ্র বিপ্লবী দল না। বিপ্লবী দল যে বিএনপি না সেটা আমরা জানি, কিন্তু সেরকম উগ্র তারা না যে তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, কারণ জামাত তাদের প্রতিপক্ষ না, জামাত তাদের মিত্র, সবসময় তাদের মিত্র, এখনো তাদের মিত্র হিসেবেই তারা বিরোধী দলে আছে। এটা একটা কি বলবো, ওই যে 2014-18 সালের যে জাতীয় পার্টির বিরোধী দলের ভূমিকা সেরকম আর কি একটু। কিন্তু তাদের প্রধান প্রতিপক্ষ নেতাকে ফাঁসিতে ঝোলানো আর তাকে একটা অন্যভাবে, আপনি ধরেন যে 2004 সালের 21শে আগস্ট যে গ্রেনেড হামলায় তাকে হত্যার একটা প্রচেষ্টা হয়েছিল, যেটার জন্য তারেক রহমান এক সময় দোষী সাব্যস্ত হয়েছিলেন, কিন্তু পরে হাইকোর্ট আওয়ামী লীগের পতনের পর সুপ্রিম কোর্ট থেকে তাকে এবং অন্যান্য সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়, মানে কেউ তাকে হত্যার চেষ্টা করে নাই, ওই 24 জন লোক এমনি মারা গেছে আর কি। সো সেই ব্যাপারটা এখন অত সহজ না, ফাঁসি দেওয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া অত সহজ না। এবং সেই জন্য এই ফাঁসির কথাটা, এমনকি মাইকেল কুগলম্যান, যার কল্পনার বাইরে যে শেখ হাসিনা ফিরবেন এটা তিনি কল্পনা করতে পারেন না, তিনিও কিন্তু ফাঁসি পর্যন্ত কল্পনা করতে পারছেন না। তিনি ওই সারা জীবন জেল খাটবেন এই পর্যন্ত যাচ্ছেন, যেটা ভাবা খুব সহজ। হ্যাঁ, সারা জীবন তিনি জেল খাটতে পারেন, জেলখানায় তার মৃত্যু হতে পারে, তার বয়স তো প্রায় 80 ছুঁই। কাজেই তার তো শারীরিক অবস্থা কিরকম আমি জানি না, যারা গেছেন দেখেছেন তাদের কথা অনুযায়ী তিনি এখনো সুস্থ আছেন, এখনো খুব রোবাস্ট আছেন ইত্যাদি। তো এটা আমি ভেরিফাই করার কোনো রাস্তা নাই। তো এখন সেটাই মানে আপনার যে ওই কথা ঠিক যে এটা ফাঁসি পর্যন্ত যাবে কি না সেটা একটা বড় প্রশ্ন। এবং আমার মনে হয় তিনি যদি ফেরেন
তিনি ওই আশ্বাস নিয়েই ফিরবেন যে ফাঁসি পর্যন্ত যাবে না, কিন্তু তাকে কারাবরণ করতেই হবে। কত সময়ের জন্য সেটা অন্য ব্যাপার, কিন্তু তাকে কারাবরণ করতেই হবে। তিনি এর আগের একটা ইন্টারভিউতে বলেছেন সম্ভবত টাইমস অফ ইন্ডিয়াতে, এবং সেই ইন্টারভিউ ভারতের সব ধরনের গণমাধ্যমে জাস্ট কপি হিসেবেই এসেছিল, টাইমস অফ ইন্ডিয়ার রেফারেন্স দিয়েই। তিনি বলেছেন যে আমি ফিরবো, যে কোনো সময় ফিরবো এবং মাথা উঁচু করে ফিরবো। তার এই যে ফিরে আসা যদি সত্যি সত্যি বাস্তবে আমাদের দেখতে হয়, আপনার কি মনে হয় তার এই ফিরে আসার মধ্য দিয়ে তার যে ইমেজ সংকট 5 আগস্টের পরপরই, 2024 5 আগস্টের পরপরই দেখা দিয়েছিল, সেগুলো তো আস্তে আস্তে একটু একটু হলেও রিকভার হচ্ছে এবং সত্যি সত্যিই তিনি মাথা উঁচু করে ফিরবেন? মানে এই মাথা উঁচু করে ফেরার সাথে তো অনেক বিষয় জড়িয়ে রয়েছে। দলীয় নেতা কর্মীরা তাকে রিসেপশন দিবে বা আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হবে, তিনি ফিরবেন ভিআইপি, একজন ভিভিআইপি যেভাবে বিচারের মুখোমুখি হয় যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন বা অন্যায় করে থাকেন। তিনি যেমন মানে আমরা দেখি তো কোথাও কোথাও যে ভিভিআইপি হিসেবেই বিচারের মুখোমুখি হচ্ছেন, সেই ধরনের কথা তিনি মেন করছেন কিনা, যদি মেন করেই থাকেন তাহলে সেটির বাস্তবতা আছে কিনা? ইউনূস সরকার যে কাজটা করেছে এই মুক্তিযুদ্ধের স্মৃতি এবং তার যে চেতনা সেটা ধ্বংস করার জন্য এবং বঙ্গবন্ধুর স্মৃতি ধ্বংস করার জন্য ইউনূস সরকার যেটা করেছে, এবং বিএনপি সরকার সেগুলো অনেক কিছু কিন্তু কন্টিনিউ করছে। মুখে বললেও কাজে কিন্তু তারা সেই ইউনূস সরকারের নীতির ধারাবাহিকতাই চলছে। এখন এইটা আমি বলবো যে আওয়ামী লীগের ইমেজ পুনরুদ্ধারে সহায়তা যত না করছে, তার চেয়ে বেশি যেটা করছে যে আওয়ামী লীগের মতো একটা দলের প্রয়োজনীয়তা মানুষের মনে সৃষ্টি করছে, যে না, এটা হয়ে যাচ্ছে একটা একতরফা শাসন। বিএনপি জামাত তারা একতরফা শাসন করছে, এটা একই ঘরানার দুইটা দল এবং তারা আদর্শ একদিক থেকে তারা একই ঘরানার, অর্থাৎ এই পার্লামেন্টে সেরকম বিরোধীদের দল বলতে কিছু নেই, এটা একচেটিয়া শাসন হচ্ছে। ঠিক একটু মানে আমি বাকশাল শব্দটা বলবো না, কিন্তু বাকশালে যেরকম 4-5টা দলকে নিয়ে একটা দল গঠন করা হয়েছিল, এবং এখানে একটা দল গঠন করা হয়নি, 2-3টা দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, কিন্তু তারা একভাবেই কাজ করে, কারণ তারা নিজেরাও দেখে তারা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী একটা জোটের মতো। জোট ওই অর্থে মানে আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক একটা জোট আওয়ামী লীগ বিরোধী। কাজে তারা মনে করে তারা একসাথে থাকলে আওয়ামী লীগকে আটকানো যাবে, এটাই হচ্ছে তাদের আদর্শ। এখন এখানে এই কারণে অনেকের মনে এই প্রশ্নটা আসছে যে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা আছে বাংলাদেশে, না হলে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য থাকছে না, এবং মানে বিশেষ করে বাংলাদেশের যে ইতিহাস, তার জন্মের যে ইতিহাস, সেই ইতিহাস বিকৃতিও আটকানো যাচ্ছে না। কাজেই এই কারণেই আওয়ামী লীগের মানে ইমেজ কি আছে আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের মতো একটা দলের যে প্রয়োজনীয়তা আছে সেটা অনেকের মনেই আবার জাগ্রত হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার শেষ প্রশ্ন, আপনি মাইকেল কুগেলম্যানের রেফারেন্স দিচ্ছিলেন যে তিনি কি বলেছেন, তিনি কল্পনাতেও আনতে পারেন না যে শেখ হাসিনা ফিরবেন। মাইকেল কুগেলম্যানের কথা আপনি আপনার নিজের কাছে কি মনে হচ্ছে, আপনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং যতটুকু ইতিহাস লব্ধ জ্ঞান আপনার, এই জায়গা থেকে কি মনে হচ্ছে ফিরে আসাটা সহজ হবে শেখ হাসিনার জন্য, বা ফিরবেন কিনা? না, ফিরেটা সহজ হবে না, ফিরে আসাটা প্রচন্ড ঝুঁকিপূর্ণ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন উনার কথা শুনে মনে হচ্ছে উনি ঝুঁকিটা নিতে প্রস্তুত, কিন্তু এই যেটা আমি বললাম যে বাংলাদেশ সরকারকে একটা ডিলেমার মধ্যে ফেলে দিবে। তারা যদি শেখ হাসিনাকে ফিরতে না দেয়, তাহলে ভারত সরকার বলতে পারে যে তাহলে তুমি এই 1-1.5 বছর ধরে আমাকে খোঁচাইলা কেন, যে মানে এক্সট্রাডাইট করো, এক্সট্রাডিশন চুক্তি আছে, কেন ফেরত দিবা না, তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এই তো তিনি ফিরতে চান। আর যদি ফেরত নেন তাহলে তারা হজম করবে কি করে, কতদিন জেলে রাখবে শেখ হাসিনাকে? ফাঁসিতে ঝুলাতে পারবে বলে আমার মনে হয় না। এখন কি হয় কে জানে, বাংলাদেশে অনেক কিছু হয়েছে যেগুলো 6 মাস আগেও কারো মনে হয়নি যেটা হবে। হ্যাঁ, যে 1980-র দশকে যখন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি তাদের আন্দোলন শুরু করলো যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, জামায়াত ইসলামী নেতাদের বিচারের দাবিতে, তখনও কিন্তু কেউ ভাবেনি যে বিচার আদৌ হবে। 80 দশকে কেউ ভাবেনি। 90 দশকে যখন জাহানারা ইমাম গণ আদালত করলেন, তখনও কিন্তু ভাবেনি যে এটা বাস্তবায়িত হবে, এই বিচার যে হবে। কিন্তু বিচার আলটিমেটলি হলো, আপনার 2012-13 সালে গিয়ে হলো।
এবং 5 জন জামাত নেতাকে ফাঁসিও দেওয়া হলো। কাজেই বাংলাদেশে মানে রাজনীতিতে হবে না এই কথাটা বলা কিন্তু খুবই বিপজ্জনক। সো আমার কল্পনার ভেতরে না বাইরে সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক স্রোত যখন একদিকে যাওয়া শুরু করে, এই স্রোতটা অনেক সময় হয়ে যায় অপ্রতিরোধ্য। ওইটা একটা যে হুজুগে বাঙাল যে কথাটা বলা হয়, যে ফ্রেজ আছে, ঠিক সেরকম যে ওই দিকে ধাবিত হবে সব রাজনৈতিক স্রোত। এখন ওই রাজনৈতিক স্রোতটা কোন দিকে যাবে যদি শেখ হাসিনা ফেরেন, সেটা হচ্ছে প্রশ্ন। এখন বিএনপি জানে যে শেখ হাসিনা ফেরার যদি ব্যাপার হয় তাহলে এনসিপি এবং জামাত প্রচণ্ডভাবে চাপ দিবে যাতে তাকে কোনোভাবেই রাজনীতি করতে না দেওয়া হয়। এখন বা আওয়ামী লীগকে যাতে কোনোভাবেই রাজনীতিতে ফিরতে না দেওয়া হয়। যেদিন শেখ হাসিনা আসবেন আমি শিওর ঢাকা শহরে কারফিউ দেওয়া হবে যাতে কেউই এয়ারপোর্টে না যেতে পারেন। এমন কি নয় যে শেখ হাসিনা 24-এর 5ই আগস্ট আগে যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে এখন তো অনেক ঘুরেছে, হাজার হাজার হত্যাকাণ্ড করছে দেশে, আইন শৃঙ্খলা। আপনিও বললেন কক্সবাজারে, না সেটা তো আমি বললাম। আমি যেটা বলি দেখেন, গতকালকের একটা ঘটনা, এক নোয়াখালীতে 8 জন, জানি 8 জন, তুরাগ নদীতে 7 জনের লাশ ফেলে দেওয়া হয়েছে, যেখানে 3 জনের মৃতদেহ উদ্ধার করেছে, 4 জনের মৃতদেহ এখনো পাওয়া যায়নি। এইসব হত্যাকাণ্ড দেখার পর হয়তো মানুষ একটা স্ফুলিঙ্গের অপেক্ষায় আছে যেটা তৈরি করতে পারে শেখ হাসিনাই, এমন কি নয় দাদা? সেটা হতেও পারে। আমি তো বলছি যে সেরকম কেন, একটা জিনিস তো আমি প্রথমেই তোমায় বললাম যে ইউনূস সাহেবের চরম ব্যর্থতা এবং চরম নির্লজ্জভাবে যে দুর্নীতি উনি করেছেন, এটা তো বাংলাদেশের ইতিহাসে এটা বিরল। আগে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এনেছে, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অভিযোগ এনেছে, কিন্তু এই ধরনের দুর্নীতি, এই ধরনের নির্লজ্জভাবে নিজে ক্ষমতায় থেকে একেবারে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না মেনে নিজের কোম্পানির, মানে অনেকটা ট্রাম্প সাহেব যেসব করছেন এখন ওই কায়দায় উনি মানে ব্যবসায়ী মানে রাষ্ট্র ক্ষমতায় থাকলে যা হয় আর কি, মানে দুমদাম করে যা করে 600 কোটি টাকা নিজের কর মকুব করে দিল। হ্যাঁ, লাইসেন্স নিয়ে এলো 3-4টে, কোনো রকম বিডিং নেই, কিছু নেই, এটা করে নিচ্ছে ওটা করে নিচ্ছে, এখানে 3000 কোটি টাকা খরচ করে ফেলছে ওখানে, এবং সবটাই নিজের একদমই বাণিজ্যিক স্বার্থে। তো যা হয় আর কি, ওই সুদখোর মহাজন ক্ষমতায় বসলে এই হয়। তো আমি তোমার সাথে একমত যে এই ইউনূস সাহেবের চরম ব্যর্থতা এবং তারেক সাহেবের সরকার বসার পরে 4 মাসেও এই যে অধঃপতন যেটা হয়েছে বাংলাদেশে, আইন শৃঙ্খলা চরম মানে অবনতি, এগুলি এই সরকার ঠিক মতো কন্ট্রোল করতে পারেনি, এবং কন্ট্রোল করতে পারেনি সেটা একটা মানে একদিকে যেমন সত্যি, অন্যদিকে এটাও সত্যি যে এই যে বাংলাদেশ একটা প্রতিহিংসার রাষ্ট্রে পরিণত হয়েছে, ভেন্ডেটা রিপাবলিক, এই কথাটা আমি ব্যবহার করেছি আমার বিভিন্ন লেখায়। এটাও সাধারণ মানুষ তো ভালোভাবে নিচ্ছে না। সাধারণ মানুষ কি চায় ভাই? সাধারণ মানুষ ডাল ভাত খেয়ে বাঁচতে চায়। বাঙালি, বাংলাদেশের মানুষ সবখানে এপার ওপার দুপারে, এবং ঝামেলা চায় না, গোলমাল চায় না, গোলযোগ চায় না। এর জন্য এই ধরনের অনেক লোকের মুখে, সাধারণ একেবারে সাধারণ অনেক এতিম মানুষের কাছেও, যাদের সাথে হ্যাঁ না আমি বাংলাদেশে থাকতে যে রিক্সা চড়তাম, সে বলছে না শেখের বাড়ি ছাড়া দাদা এই দেশ কেউ চালাইতে পারে। এটা ঘটনা, কিন্তু এটার আসে যেমন ঘটনা, মানে একটা ক্ষেত্র রয়েছে, আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা ক্ষেত্র হয়তো রয়েছে, এবং স্ফুলিঙ্গ যেটা তুমি বলছো সেটা। কিন্তু এখানে মনে রেখো যে এখানে নেতৃত্ব এবং সংগঠন এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা মাঠে পরিস্থিতি হয়তো তোমার পক্ষে আছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে গেলে রাজনৈতিকভাবে তোমার সংগঠনে দেখো একটা বড় সমস্যা হচ্ছে তৃণমূল স্তরে এখনো জান লড়িয়ে আওয়ামী লীগের জন্য লড়াই করার প্রচুর লোক আছে। এই যারা এই যে তুমি যেগুলি বললে যে মার্ডার হচ্ছে, এই ছেলেগুলি তো রিস্ক নিচ্ছে বলেই তো মার্ডার হচ্ছে। হ্যাঁ, অনেকেই আছে এই ধরনের। বড় নেতারা তো সব বাইরে বসে আছে, এবং তাদের সাথে কথাবার্তা বলে আমার এরকম ধারণা হয়নি যে তারা এক্ষুনি দেশে ফিরে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আর শেখ হাসিনা দেশে ফিরবে, অন্য বড় নেতা যারা এখানে প্রেসিডিয়াম সদস্য, সেন্ট্রাল এক্সিকিউটিভ সদস্য, তারা ফিরবে না, এটা তো হয় না। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে একটা ক্ষেত্র আছে, কিন্তু আওয়ামী লীগ স্টিল ইজ ব্যাড। আওয়ামী লীগ মানে তারেক সরকারও এই ব্যাপারে ইউনূসের মতোই
এই ব্যান তুলে বাংলাদেশের স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর ক্ষেত্রে কোনো ভূমিকা নেয়নি, নেওয়ার কোনো ইচ্ছা আছে বলেও মনে হচ্ছে না। এবং এই প্রতিহিংসার রাজনীতি সেটা চলছে, যেগুলি তুমি বললে, নোয়াখালী, তুরাগ ইত্যাদি, এগুলি আর বলার দরকার নেই, বাংলাদেশের সব মানুষ এগুলি জানে, এগুলি নিয়ে বাংলাদেশে হইচই হচ্ছে, মিডিয়াতে হইচই হচ্ছে। প্রশ্ন এখানে একটাই, যে আওয়ামী লীগের সংগঠন, দেখো একটা কথা কিন্তু ঘটনা, যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে আমার ঠিক মনে পড়ছে না কোনো একজন সাহেব, ডেভিড লুইস বা কেউ, মানে যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করার লোক, এরকমই কেউ একজন বলেছিলেন যে আওয়ামী লীগ ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস পার্টি ইন দ্য স্ট্রিটস অফ সাউথ এশিয়া। মানে রাজপথের আন্দোলন করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো ঝুড়ি মেলা খুব দায়, দে আর মোস্ট ডেঞ্জারাস। এটা ভারতবর্ষ বা পাকিস্তান এই ধরনের দল নেই। হ্যাঁ, ইমরান খান তো 2 বছর জেলে আছে, তার দল হ্যাঁ আন্দোলন করেছে, কিন্তু করে কি কিছু একটা রেখাপাত করতে পেরেছে? পারেনি। আওয়ামী লীগের এক সময় ছিল যে আওয়ামী লীগ পাকিস্তানি বলো কি জেনারেল জিয়া এরশাদের বিরুদ্ধে আন্দোলন, আওয়ামী লীগ রাজপথে মানে একটা সাংঘাতিক ব্যাপার, মোস্ট ডেঞ্জারাস পার্টি অন দ্য স্ট্রিটস অফ সাউথ এশিয়া। এটা কোনো একজন এই মানে পশ্চিমী বিশেষজ্ঞ বাংলাদেশ নিয়ে লিখেছেন, টিকেছেন, তারা ডেভিড লুইস না কার লেখা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আই রিমেম্বার দ্য কোট। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে সেই এখনো তৃণমূল স্তরে আওয়ামী লীগের যে সংগঠন, এটা ঘটনা, এটা বিরাট ব্যাপার এখনো। কিন্তু এই লিডারশিপ, কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচার, যেগুলি খুব ইম্পর্টেন্ট একটা আন্দোলনের ক্ষেত্রে বা একটা সেনাবাহিনী পুলিশ চালানোর ক্ষেত্রে, সব যে কোনো সংগঠন চালাবার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সিসিআই বলে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইনস্টিটিউশন, এই ব্যাপারটা আওয়ামী লীগের আগের মতো আছে কি নেই, এটা নিয়ে আমার অন্তত খানিকটা সংশয় আছে। তবে হ্যাঁ, এটা ঠিক, বাঙালি তো আবেগপ্রবণ জাতি, হঠাৎ করে যদি একটা হাওয়া ওঠে, মানে যে শেখের বেড়ি ফিরছে, হ্যাঁ এই সরকার সালা মানি না, সালার পিঠায় ঘরে ঢুকালো, আমি পূর্ব বাংলার ভাষাই বলছি, আমিও ওই 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 মূলেরই লোক, এরকম যদি একটা হই হই উঠে যায় তখন হয়তো দেখা যাবে। আর এখানে আরেকটা ব্যাপার আমি তোমাকে বলে রাখি, পুলিশ দিয়ে কিন্তু কাজটা হবে না। কেন? পুলিশের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ রয়েছে, এবং এটা বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, এই যে পুলিশ হত্যার বিচার করতে হবে পুলিশের মধ্যে, তৃণমূল স্তর থেকে শুরু করে মধ্য র্যাঙ্কের যারা অফিসার, তাদের মধ্যে একটা প্রবল দাবি ছিল। ন্যাচারালি একটা 2-3 হাজার পুলিশ মেরে দিয়েছে, সবাই চাইবে ভাই ইউনিফর্ম ফোর্স, আর ফিলিং তো থাকে। তুমি সাব ইন্সপেক্টর, তো তোমার পাশে টেবিলে বসতো, তাকে নিয়ে যাবে মেরে ঝুলিয়ে রেখেছে, তো তোমার একটা ক্ষোভ থাকবে না? সেখানে সালাউদ্দিন সাহেব এই ব্যাপারে কোনো না নিয়ে উনি বলে দিলেন না না, এগুলি সব দিস আর ডান অ্যান্ড ডাস্টেড হয়ে গেছে। এটা নিয়ে পুলিশের মধ্যে খুব ক্ষোভ আছে, এবং পুলিশ দিয়ে রাজপথের আন্দোলন ট্যাকেল করতে পারবে এই ভরসা বোধহয় তারেক সরকারের নেই বলেই এখনো কোনোভাবেই তোমার বাহিনীকে ব্যারেকে ফেরানো হচ্ছে না। বরং এই ফাউন্ডেশন ডে আওয়ামী লীগের উপলক্ষে সেনাবাহিনীকে আবার বড় মাপের একটা আর্মি ডেপ্লয়মেন্ট করা হয়েছিল, বিশেষ করে 6-7টা জেলায়, এবং তখনই যেসব গোলমাল হয়েছে তারই তো ফলশ্রুতি হচ্ছে এই মার্ডার গুলি হয়েছে। এইসব বেশ কিছু একসাথে 7-8টা বডি পাওয়া যাচ্ছে, ভেসে উঠছে, অনেকগুলি নিখোঁজ থাকছে ইত্যাদি। তাই জন্য সবটাই ঠিক, মানে বাংলাদেশের টালমাটাল অবস্থা এখনো রয়েছে, যেটা অনেকেরই ধারণা হয়েছিল একটা নির্বাচিত সরকার আসলে এই জায়গাটা ঠিকঠাক হবে। হ্যাঁ, এবং স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াটা বাংলাদেশে পুনর্বহাল হবে, এবং সেটাকে কেন্দ্র করে একটা স্থায়ী একটা ব্যাপার দাঁড়াবে। সেটা কিন্তু হয়নি, এবং সেটা না হওয়ার একটা বড় কারণ হচ্ছে ইউনূস সাহেবের আমলে যে গোলমালগুলি হয়েছে, ইউনূস সাহেব যেসব করেছেন, মানে একদিকে লুটপাট, সংঘবদ্ধ লুটপাট, এবং সেটা ব্যাপক আকারে, আর অন্যদিকে এই আওয়ামী লীগের নামও নিশান মুছে ফেলতে হবে, মুক্তিযুদ্ধের নামও নিশান মুছে ফেলতে হবে। এই তো আমরা শুনছি যে শিখা অনিল, বাংলাদেশ একটা টালমাটাল অবস্থায় এখনো রয়েছে। সেই জায়গায় যদি শেখ হাসিনা ওই দেশের নামে গিয়ে, তাহলে একটা বড় কিছু হলেও হতে পারে, কিন্তু তার জন্য যে সংগঠনটা মানে তলায় তলায় হোক, মানে মোট কথা ভাই, আওয়ামী লীগ দাঁড়াবার চেষ্টা করলেই তো, এখানে দেখো আসে একটা বড় ব্যাপার কি, যে আওয়ামী লীগ ব্যান করার ফলে তুমি যদি আওয়ামী লীগের সদস্য হয়ে
কোনো গোলমালও না করে তুমি রিক্সায় উঠে যাচ্ছ, যেহেতু তুমি একটা ব্যান্ড অর্গানাইজেশনের সদস্য, তোমাকে তো গ্রেপ্তার করা যেতেই পারে। গ্রেপ্তার করা হচ্ছে, দেখিয়ে দিচ্ছে অন্য দলের লোকজন, এই জামাত টামাত বা এনসিপি দেখিয়ে দিচ্ছে এটা আওয়ামী লীগ দেখছেন, ফিরে এসে ধরো অ্যারেস্ট করো, জেলে ঢোকা। আর জেলের যা অবস্থা, আমারও কিছু পরিচিত লোকজন জেলে ছিল, দু একজন তার মধ্যে যারা বেল টেল পেয়েছে, আমার এক ছোট বোন কুমিল্লার বেল পেয়েছে মহিলা লীগের, মানে ভয়াবহ অবস্থা। মানে যেখানে কারাগারের ঘরে যেখানে 2-3 জনের বেশি থাকার কথা না, সেখানে 10 থেকে 15 জন আছে, সবাই মাটিতে ঘুমিয়েছে। এই শীতকালেও মাটিতে ঘুমোতে হয়েছে। তার মধ্যে যারা একটু বয়স্ক তাদের ওই খাটে 2 জনের শোয়ার ব্যবস্থা, সেখানে না আপা আপনি ঘুমান, আমরা মাটিতে শুই। করে ঠান্ডা লেগেছে, ব্রঙ্কাইটিস হয়েছে, হ্যাঁ, মানে স্নান করার পানি নেই, এই মানে ভয়াবহ একটা অবস্থা। জেলে মানে যে কি অবস্থা এটা ভাবাই যায় না। আর এখানে মজার ব্যাপার হচ্ছে সাহেবরা, এই যে সাহেবরা এত সব শেখ হাসিনার আমলে হই হই করে একেবারে মানে হিউম্যান রাইটস অমুক তমুক, এরা এখন বাংলাদেশের জেলের পরিস্থিতি নিয়ে কেউ এদের কোনো উদ্যোগ নেই। এই বড় বড় হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে যেসব পশ্চিমে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এত বড় বড় সব অর্গানাইজেশন, শেখ হাসিনার আমলে অমুক গুম হয়েছে তমুক গুম হয়েছে, হই চই চেঁচামেচি, মানে কত কিছু হয়েছে, আমরা তো সবটাই দেখেছি। এখন বাংলাদেশের জেলের যে অবস্থা, এটা নিয়ে পশ্চিমী কোনো মানে সংগঠন, মানবাধিকার সংগঠন কি সক্রিয় হয়েছে? হয়নি। কিন্তু ভয়ঙ্কর অবস্থা আমি জানি। বিশেষ করে মানে এই সব মিলিয়ে দেশের একটা চরম অরাজকতা রয়েছে, এবং অর্থনৈতিক অবস্থা, জিনিসপত্রের দাম মানে এক হালি মানে 4টে লেবু যদি 100 টাকা হয় তো বুঝতেই পারো মানে কি অবস্থা। আর এগুলি আমি কিন্তু বলছি বাংলাদেশের সাধারণ মানুষ, যাদের আমি চিনি, খুব এতিম মানুষ, আমাদের পরিচিত অনেকেই, হ্যাঁ, আমাদের আদি দেশের বাড়ি টাড়ি কমিল, মানে এদের থেকে জেনে আমি বলছি। ফলে মানুষের মধ্যে মানুষ যে না খুশি এটা ঘটনা, কিন্তু এইটাকে পলিটিক্যালি ট্রান্সলেট করে এটা থেকে রাজনৈতিক একটা ব্যাপার কিছু ঘটাতে গেলে যে সংগঠন এবং যে উপস্থিতি, সাংগঠনিক উপস্থিতি মাঠে দরকার, সেটা কতটা আছে সেটা নিয়ে আমি অতটা শিওর হয়ে বলতে পারছি না। শেখ হাসিনা যদি মনে করেন সেই পরিস্থিতি আছে, she is a better judge perhaps, maybe she knows. তবে নর্মালি তো দাদা আপনি নিজেও জানেন, অনেক দিন যাবত আপনি নিজেও বাংলাদেশের দিকে চোখ দিয়েছেন, এখন না সেই 25-30 বছর চোখ দিয়েছি, থেকেছি ভাই, থেকে কাজও করেছি। আর আমি আগরতলার পোলা, বুঝছো তো, আমি কলকাতার বাবু না, আমিও পুরো যে একটা ক্যারিসমেটিক নেত্রী বা আওয়ামী লীগের তৃণমূলকে জাগায়া তোলার জন্য যে ওনার ক্যাপাসিটিটা আছে, এটা তো মনে হয় আপনি দ্বিমত না। এটা শুধুমাত্র আওয়ামী লীগের কর্মকর্তা বা আওয়ামী লীগের যারা সদস্য বা আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের ছেলে পেলে, মানে তাদের কাছেই যে উনি নেত্রী বা আপা, হ্যাঁ, ওই যে ব্যাপারটা, সেটা তো ঘটনা। সাধারণ মানুষের মধ্যেও তো আমি তোমায় বললাম যে যারা ধরো রাজনীতি একদমই করে না, বা সেই অর্থে এতিম মানুষ, রিক্সা চালায়। আমি যার রিক্সা চড়ে অফিস যেতাম, ওই আশা, সে বলছে শেখের বেটি ছাড়া দাদা এই দেশ চলবে। তো এইসব তো একেবারে এতিম মানুষ একদম। তারপরে আবার পরিচিত, আবার মানে খুবই পরিচিত এই গ্যান্ডেরিয়ার একটা পরিবার, হ্যাঁ, ওদের মা, আমি যেখানে বিডি নিউজে কাজ করতাম ওখানে উনি কাজ করতেন, খুবই ছোট চাকরি, সেই সুবাদে বাসায় আসা যাওয়া, আপা আমার ছোট ভাই বলতো, তারপরে বাপও বলতো আবার মাঝে মাঝে। এদের বাড়ির লোকজনের সাথে আমি কথা বলে দেখি ওই সবারই এক কথা, ওই আমি ওদের ভাগ্নি বলি, কারণ ওর মাকে আপু বলতাম। তো আমার ভাগ্নিরা যারা আছে ক্যারিয়াতে, ওরা বলে যে মামা দেখছো, এক সময় তো আমরা যখন ব্যবসা দাঁড় করাইলাম ব্যাংকের থেকে লোন টোন নিয়ে, আমরা তো একেবারেই এতিম মানুষ, তো একটা ছোট দোকান, কাপড়ের একটা ফাস্ট ফুডের দোকান 3 বোন মিলে দাঁড় করিয়েছিল। হ্যাঁ, এই 3 বোনের মধ্যে আবার 3 জনই বিবাহিত, কিন্তু 2 জনের তালাক হয়ে গেছে, মানে ফ্যামিলিতে কিরকম ক্রাইসিস বুঝতে পারছো। সেই জায়গাতে বলে যে ছাত্রলীগের পোলাবা নাই তো, আবার ব্যবসা তো ভালোই করতেছে, তো আমি 400-500 টাকা চাঁদা দিলাম, মাসে একবার আসতো, হ্যাঁ আপা আমাদের একটু দেখেন টেকেন, আরে এই মেশিনটা কি বলে, এটা কফি বানানোর মেশিন, আচ্ছা তোমরা খাইবা, 2 কাপ কফি খাওয়াই দিলাম। ওই 2 কাপ কফি খায় 500 টাকা নিয়ে ওরা হাসি মুখে চলে যেত। কিন্তু ইউনূস সাহেব আসার পর ওই এলাকা, আর এরা তো সব এলাকার লোকজনকে চেনে, বলো বিএনপি জামাতের ছেলে পেলেরা দোকান লুট করে নিয়ে গেছে, মামা আমরা তো রাস্তায় বসে গেছি। কেন? বলে আমার দোকানে 2 লাখ টাকার মাল ছিল, আমি 2 লাখ টাকা আমি কই থেকে জোগাড় করবো? আগে যাদের ব্যাংকের লোন ফোন তো শোধ করছি ঠিকই, কিন্তু
হট করে তো এখন লোন পাওয়া যাবে না, কেন একবার আমি আগে লোন নিছি, আমরা আগে লোন নিছি। তো এই যে এদের ক্রাইসিস, এখন এদেরকে তুমি যদি জিজ্ঞেস করো, এরা কিন্তু ঘুরে ফিরেই বলবে যে আগেই ভালো আসছিলাম, শেখের বেড়ি ছাড়া এই দেশ চলবে না, এই কথাগুলি এরা সবাই বলে। যেমন এটা ঘটনা। এনডিটিভির এই ইন্টারভিউটার পরে বাংলাদেশে অনেক ইউটিউবার, টিকটকার ওরা বিভিন্ন ভিডিও বানিয়ে অলরেডি ছাড়া হচ্ছে। আমার বাড়িতে কাজ করতে আজ থেকে 2 বছর আগে এক মহিলা আছে, 5ই আগস্ট আগ পর্যন্ত সে কাজ করতো, 5ই আগস্ট আমাদের বাড়িঘর ভেঙে দেয়, এরপরও সে মহিলা একা আমাদের পুরো বাড়ি পাহারা দিত। এইভাবে ছিল, তার সাথে একটা সম্পর্ক আছে। তো সে ফোন দেয়, মাঝে মধ্যে কথা বলে আমার সাথে। আজকে 10-12 জন, এরা সব ওরই এলাকার, ময়মনসিংহের, এরা সব খুব হতদরিদ্র মহিলা, এরা সব আমার সাথে কথা বলবে। আমি হ্যাঁ, মানে বললাম, এতিম মানুষ, এক কথায় এতিম মানুষ। আধা ঘন্টা আগে তো তারা আমরা বলতেছে, বলে যে ভাইয়া আপনার ভিডিও তো শুনি ওই আপনাকে বাসায় যে ছিল আপনার বই নেই হেটার কাছ থেকে, কয় আপনার ভিডিও দেখি, ভাই আপনি এখনো কইলেন না কত তারিখে শেখ হাসিনা আইবো, উনি তো কইছে এই বছরে। তা আমি হাসতে হাসতে বলতেছি ডিসেম্বরের 16 তারিখে। তো ভাইয়া আপনি কসম করে এখন 16 তারিখে আইবো, কয় তাহলে আমরা 13-14 তারিখের ভিতরে সব ঢাকা পৌঁছাবো। উত্তেজনা দেখ। হ্যাঁ, এইটা আছে, এইটা ইউ আর রাইট, এই ব্যাপারটা আছে। কেন আমি কিছুদিন আগে আমার এক বোন আছে, বোন মানে কি আমার তো বাংলাদেশে অনেক ভাই বোন, হ্যাঁ, এগুলি কি কেউই আমার ইয়ে না। তো ও চুয়াডাঙ্গা আওয়ামী লীগের ছোটখাটো কর্মী, মহিলা লীগের, হ্যাঁ, আফরোজান। তো সে মোটামুটি মানে কিন্তু খুব অ্যাক্টিভ মানে কর্মী। তো এই যে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভ কর্মী, বিশেষ করে তৃণমূল স্তরে, আবার ফোন করে তোমার যেমন বলছে কসম করে, কোন আমি বললাম দাদা আপনি তো সব জানেন টানেন, আপনি তো এদের সব জানেন টানেন, কোন তো কত তারিখের মধ্যে টাইম ঢুকবো, টাইম কইতেছে তাই নিয়ে দেশের না 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 তারিখ, কেন দে ওয়ান্ট টু নো দ্য ডেট। ইউ আর রাইট, যে ডেটটা জানতে চায়, কেন তার কেন এরা হচ্ছে চুয়াডাঙ্গা, তো মানে ওই ঢাকায় এসে হাজির হইতে হবে। কেন ওই যেটা আমি তোমাকে বললাম যে এইটা বাংলাদেশের লোকজন, বিশেষ করে রাজনৈতিক কর্মীদের মাথায় এই ব্যাপারটা আছে যে একবার যদি ঢাকা চট্টগ্রামের রাজপথটা দখল করে ফেলা যায়, তাহলে সরকার মরকার হাওয়া হয়ে গেল, কিছুই থাকবে না। হ্যাঁ, কিন্তু এইখানে একটা জিনিস কি জানো, এই সরকার এই ধরনের একটা অবস্থা, এই যে মোবিলাইজেশন যখন শুরু হবে না, দেখবা হয়তো গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছে, এইসব করতেছে, অনেক কিছু হবে। যেই ভুলটা শেখ হাসিনা করছে, হয়তো উনি ওভার কনফিডেন্স থেকে উনি যদি একবার যারা এই পরিবহন শ্রমিক, শাহজাহান খানের মতো লোকজন যারা পরিবহন ইউনিয়ন এদেরও যদি বলতো যে 3-4 দিন গাড়ি ঘোড়া বন্ধ কর, তাহলে এই ঢাকায় এসে এই কয়েক হাজার টমায়েত এগুলি হইতো না। যাই হোক, এগুলি তো বলে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। আমার নিজের যেটা ধারণা, একটা ক্ষেত্র প্রস্তুত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবার, কিন্তু সরকারের না থাকার ফলে, সরকারের না থাকলেও ব্যান্ডটা থাকার ফলে, এবং আওয়ামী লীগ মোবিলাইজেশন করলেই যে ধর পাকড় হুলস্থুল, এতে করে মানে এগুলি হয় কি আসে, তুমিও বোঝো যে মোবিলাইজেশনের একটা ব্যাপার আছে তো, এই এবং সঠিক জায়গাতে মোবিলাইজ করতে হবে। তুমি এমন জায়গাতে গিয়ে একটা বিরাট 20,000 লোক নিয়ে লাভালাভি করলা, একটা সেতু ফেতু এইসব দখল করলা, লাভ নাই। তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতার যেসব জায়গাগুলি, এই জায়গাগুলিকে ঘেরাও টেরাও করে এমন একটা করতে হবে যাতে সরকার, সেইটা করার ক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগ, শেখ হাসিনা গেলে একটা বিস্ফোরণ হইতে পারে, কিন্তু সেইটা আবার সরকার কি করে ট্যাকেল করবে। দেখো এখানে কতগুলি ব্যাপার আছে। শেখ হাসিনা বিমান দিয়ে নামলেন, কথার কথা বলতেছে, বিমান দিয়ে ঢাকাতে নামলেন। শেখ হাসিনাকে যদি এখানে সাধারণ মানুষ তো এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারে না, এবং ওই সময় তুমি দেখবা এরকম একটা হইতে পারে জানলে এয়ারপোর্টের অনেক দূরেই ফ্যারিকেড করে আর্মি টার্মি নামায় একটা ব্যবস্থা। তো শেখ হাসিনা নামলে ওনাকে ওইখান থেকে যদি হেলিকপ্টারে করে নিয়ে কোনো একটা জায়গাতে ক্যান্টনমেন্ট বা কোথাও একেবারে গোপনে মানে ভিতরে ইন্টার্ন করে ফেলে, লোকে জানতেই পারলো না, দেখতেই পারলো না, তখন কি দাঁড়াবে ব্যাপারগুলি, এইসব নানাও প্রশ্ন আসে। মানে দের ইজ মেনি স্লিপ বিটুইন দ্য কাপ এন্ড দ্য লিভ, আর কি এক কথায় যেটা ইংরেজিতে বলে।